হ্যালো এভরিবডি। গীতা 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 বাবু, তোমার ভিডিওটা অফ করে দাও। গীতা গড়াই, ভিডিওটা অফ করে দাও। ভিডিও সবাই অফ রাখো। যদি কারোর কোনো বলার দরকার হয়, জিজ্ঞাসা করার দরকার হয়, অডিওটা অন করে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা নতুন চ্যাপ্টার করব, সেটা হচ্ছে আমাদের আবহ বিকার করব, কিন্তু তার আগে দু একটা কথা একটুখানি বলি। সেটা হচ্ছে যে আমি ইদ্রিসকে আজকে একটা সিলেবাস পাঠাবো মানে ধরো ইন্ডিয়ার তরফ থেকে যে টপিকগুলো আমাদের পড়া দরকার, এবং তার সাথে হচ্ছে প্রাকৃতিক ভূগোলের তরফ থেকে যে চ্যাপ্টারগুলো আমাদের এভরি এক্সামের জন্য পড়া দরকার, তার একটা সিলেবাসের চার্ট আজকে আমি ইদ্রিসকে পাঠাবো। ইদ্রিস তোমাদের সাথে শেয়ার করবে। সেখান থেকে তোমরা যারা প্রথম থেকে ক্লাস করেছো এই ব্যাচে, তারা ভালো করে দেখে আমাকে একটুখানি জানাবে যে কোনো চ্যাপ্টার হয়নি, কোন চ্যাপ্টার হয়ে গেছে, মানে কোনটা ম্যাক্সিমামটাই হয়ে গেছে, কোনগুলো হয়নি, সেই অনুযায়ী বাকিগুলো করিয়ে মিসলেনিয়াসের আগে যাতে অলমোস্ট সিলেবাসটা আমরা একটা কভার আপে আনতে পারি, সেই চেষ্টা করবো আমরা, ঠিক আছে? কারণ আমাদের অনেকটাই আমরা এগিয়ে গেছি, এটা বলে রাখলাম। যেমন অমিত মোটামুটি প্রথম থেকে ক্লাস করছো। হ্যাঁ, পিন্টু ক্লাস করছো। হ্যাঁ পিন্টু বলো। মানে এখানে যাদের যাদের মোটামুটি আপাতত নাম দেখতে পাচ্ছি, যেমন জয়ন্ত ক্লাস করো, অমিত ক্লাস করো, পিন্টু ক্লাস করো, আরো হয়তো অনেকে করো, মানে সবার নাম তো এখানে শো করছে না, বাট যাদের নামটা আমি জয়ন্ত আর আমি প্রথম থেকেই আছি। তুমি প্রথম থেকেই আছো, হ্যাঁ অমিত প্রথম থেকেই আছে, আমার ওকে আমি দেখি। জয়ন্তও আছে। জয়ন্তও আছে, রাইট, জয়ন্তও আছে। তো আমি ওই ইদ্রিসকে সিলেবাসটা পাঠাবো, ওটা একটু দেখে নেবে যে তোমাদের ব্যাচে কোন টপিকগুলো হয়নি, সেই অনুযায়ী যে কটা বাকি আছে, যে আমাদের টার্গেট থাকবে সেপ্টেম্বরে, মানে মিসেলেনিয়াসের আগে অলমোস্ট সিলেবাসটা একটা কভার আপে নিয়ে আসবো। তারপরে যদি আমাদের প্র্যাকটিস সেশন থাকে বা কোশ্চেন অ্যান্সার সেশন থাকে, তখন আমরা সেটা প্র্যাকটিস করব। সেটা আমাদের স্যার যা বলবেন সেই অনুযায়ী আমরা করব, ওকে? আচ্ছা চলো, আজকে আমরা যেটা শুরু করি সেটা হচ্ছে নতুন একটা ম্যাম ওই চ্যাপ্টার। রিভার হ্যাঁ বলো, সিস্টেমটা একটু বলবেন। জয়ন্ত বলো। হ্যাঁ ম্যাম, ওই রিভার ড্রেনেজ সিস্টেমটা ম্যাম, ড্রেনেজ প্যাটার্ন গুলো। ড্রেনেজ প্যাটার্ন বাবু, ওটা ডাব্লিউবিসিএস এর মেন্স ছাড়া আর কোনো পরীক্ষাতে আসে না, ঠিক আছে? সেই জন্য ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড চ্যাপ্টারগুলো আমি তোমাদেরকে করাইনি। কারণ ড্রেনেজ প্যাটার্ন বলো বা ক্লাইমেটের ক্ষেত্রে, ওয়ার্ল্ড ক্লাইমেটের মধ্যে আরও কোপেনের ক্লাসিফিকেশন থাকে, তো ওই পার্টগুলো ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড, এবং ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড মানে হচ্ছে ডাব্লিউবিসিএস এর মেন্স ওরিয়েন্টেড। বা ধরো জনবসতি সেটেলমেন্ট প্যাটার্ন থাকে, সেন্সাসের সাথে যেটা জনবসতি সেটেলমেন্ট প্যাটার্ন পড়তে হয়, তো ওগুলো আদার্স কোনো পরীক্ষাতে আসে না, হ্যাঁ। তো সেই জন্যই তোমাদের বোঝার সুবিধার জন্যই আমি ওই সিলেবাসটা পাঠাবো, যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের অ্যাকচুয়ালি অন্যান্য পরীক্ষা, মানে ডাব্লিউবিসিএস ছাড়া অন্যান্য পরীক্ষার জন্য পড়া দরকার আছে। তো সেই চ্যাপ্টারগুলোর মধ্যে দেখে নেবে কি হয়েছে আর কি হয়নি, মানে হয়েই গেছে ম্যাক্সিমামটা, যেগুলো হয়নি সেগুলো আমরা সেট আপ করে কমপ্লিট করে ফেলবো। আর মাঝে মাঝে আগের দিন যেমন একটুখানি এমসিকিউ ডিসকাশন করলাম, দু একটা ক্লাস এমসিকিউ ডিসকাশন করব, তাহলে আমাদের প্রিপারেশনটাও ভালো হবে। তারপরে আবার নতুনভাবে আমাদের যেভাবে ক্লাস সেট আপ হবে সেইভাবে আবার ক্লাস করবো। মানে কালকে স্যারের সাথে আমার এটাই কথা হলো আর কি। স্যার বললো যে সিলেবাস কভার করতে কতদিন লাগবে, তো আমরা অলমোস্ট আমাদের শেষের দিকে, তো দেখে নিই কী কীগুলো বাকি আছে, সেই অনুযায়ী আমরা আবার এগোবো। তো আজকে যে চ্যাপ্টারটা আমরা করব আবহ বিকার, এই চ্যাপ্টারটা আগে আমরা করিনি, এবং এই চ্যাপ্টারটা মূলত সেন্ট্রালের পরীক্ষাগুলোতে প্রশ্ন বেশি আসে, বিশেষ করে রেল, সিএইচএসএল এই ধরনের পরীক্ষাগুলোতে, বা সিজিএলও আসে, মানে সিজিএল এ যেহেতু অনেকগুলো সেট হয়, এবং সিজিএল এ এই প্রাকৃতিক ভূগোল থেকে প্রশ্নের সংখ্যা বেশি আসে, তাই সিজিএলও আসে বলতেই পারি, এবং সেন্ট্রালের পরীক্ষাগুলোতে বেশি আসে। তবে এরকম কোনো ব্যাপার নেই যে পশ্চিমবঙ্গ সরকারের পরীক্ষায় আসবে না, কারণ আসবে না বলে আমাদের তো কোনো চ্যাপ্টার নেই। ধরো যেটা বাদ দিয়ে গেলে সেখান থেকেই দেখলে হয়তো প্রশ্ন এসেছে। তার সাথে ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারিটাও তোমরা কিন্তু কভার আপ পেয়ে যাচ্ছ, মানে যেভাবে আমরা অন্তত জিওগ্রাফি ক্লাসটা করছি, আশা করি অন্যান্য সাবজেক্টেরও ক্লাস যেভাবে করছো, ডাব্লিউবিসিএস এর প্রিলিটা কিন্তু সেখান থেকে অলমোস্ট কভারেবল, মানে যথেষ্ট ভালোভাবেই আমরা এক একটা করে চ্যাপ্টার কভার করি। তো চলো আমি স্ক্রিনটা শেয়ার করি।
দেখো আমাদের এখানে যেটা রয়েছে, আজকে আমরা আবহ বিকারটা পড়বো। প্রথমেই আমরা জেনে নেবো আবহ বিকার বা ওয়েদারিং। আবহ বিকারের ইংলিশ টার্ম হচ্ছে ওয়েদারিং। এই ওয়েদারিং বলতে আমরা কি বুঝি? আচ্ছা, এক কথায় প্রথম যে প্যারাটা রয়েছে সেটাই হচ্ছে আমরা ডেফিনেশন কি রয়েছে আমরা দেখি। দেখো, আবহাওয়ার বিভিন্ন উপাদানের প্রভাবে বিভিন্ন প্রাকৃতিক পর্যায়ে এবং রাসায়নিক বিক্রিয়ায় একই স্থান থেকে শিলারাশি ভেঙে ভেঙে যাওয়াকে আবহবিকার বলে। তার মানে ধরো যে কোনো জায়গায়, সেটা পার্বত্য অঞ্চল হতে পারে, মরুভূমি অঞ্চল হতে পারে, নর্মাল মালভূমি অঞ্চল হতে পারে, সমভূমি অঞ্চল হতে পারে, যদি সেখানে কোনো শিলারাশি থাকে, মানে শিলারাশি মানে এরকম না যে একটা ছোট পাথরের টুকরো, সেটা নয়, বড় কোনো শিলাখণ্ড অবস্থান করে, যেটা আমরা মাঝে মাঝে বিভিন্ন সমভূমি অঞ্চলের সাথে মালভূমি লাগোয়া অঞ্চলেও দেখতে পাই, যে বড় বড় টিলার অবস্থান রয়েছে। যেমন ধরো আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই যদি বলি, তাহলে পশ্চিমবঙ্গে আমরা সমভূমিতে আছি, আমাদের সাথে লাগোয়া পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের যে মালভূমি অঞ্চল আছে, সেখানে অনেক টিলার অংশ দেখতে পাওয়া যায়। তো যে কোনো জায়গাতেই হোক না কেন, সেই শিলারাশিগুলো যদি বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়ায় বা রাসায়নিক বিক্রিয়ায় ভেঙে যায়, তার মানে এক কথায় বলতে পারি ক্ষয় হয়। তো প্রাকৃতিক প্রক্রিয়া মানে কি? ঝড়, বৃষ্টি, বজ্রপাত, জোয়ার ভাটার জলে যে শক্তি থাকে সেই শক্তি, অনেক সময় জল মানে বৃষ্টির জলকে শিলারাশি অ্যাবজর্ব করে নিয়ে বড় হচ্ছে, আবার বাষ্পীভবন, জল বাষ্পীভূত হয়ে গেলে ছোট হয়ে যাচ্ছে, এরকম প্রসেস। বা সূর্যের তাপ শোষণ করে শিলা দিনের বেলা বড় হয়ে যাচ্ছে, রাতের বেলা আবার সংকুচিত হয়ে যাচ্ছে। তো এইরকম বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে অথবা রাসায়নিক বিক্রিয়া মানে কি? ধরো কোনো শিলা যদি আমাদের চুনা পাথর হয় বা কোনো পাললিক শিলা হয়, এবং তার সাথে ধরো ক্যালসিয়াম রয়েছে, এবং সেই ক্যালসিয়ামে যদি বৃষ্টির জল এসে পড়ে, তাহলে কি হয়? অক্সিজেনের সাথে ক্যালসিয়ামের রিয়াকশন করে শিলার ক্ষয় হয়ে যায়। তো সেখানেও আমাদের রাসায়নিক বিক্রিয়া দায়ী। তো যে কোনো কারণে হতে পারে, যে কোনো প্রাকৃতিক উপায়ে বা রাসায়নিক বিক্রিয়ায় যে কোনো জায়গা, সেটা পার্বত্য অঞ্চল হোক, মরু অঞ্চল হোক, সমভূমি হোক, পৃথিবীর যে কোনো জায়গায় শিলার যদি ক্ষয় হয়ে শিলারাশি ভেঙে যায়, তখন তাকে আমরা বলি আবহ বিকার বা ওয়েদারিং। ইংলিশ টার্মটা হচ্ছে ওয়েদারিং, ঠিক আছে? আচ্ছা, ইংলিশ টার্ম অবশ্যই জেনে রাখবে, তার কারণ আমি বলে দেবো। একটা প্রশ্ন আমাদের সিজিএল এসেছিল, সেটা কিভাবে এসেছিল পড়ার সময় বলে দেবো। ওয়েদার বলি আমরা, ওয়েদার, সেই ওয়েদারিং, ঠিক আছে? এখানে লেখার উপরে লেখা হয়ে যাচ্ছে, তাই আমি মুখে বললাম ওয়েদারিং। আচ্ছা, আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলো কি দেখো? বায়ুর চাপ, বায়ুর উত্তাপ, কি কি থাকে? বায়ুর চাপ, বায়ুর উত্তাপ, বায়ু প্রবাহ, মানে বায়ুর চাপেও প্রভাব ফেলতে পারে, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা, আকাশে মেঘের পরিমাণ, বৃষ্টিপাত, এগুলোকে আমরা প্রাকৃতিক শক্তি হিসেবে চিহ্নিত করি। আচ্ছা, এরপরে চলে আসছি ক্ষয়ীভবন বা ইরোশন। আগেরটা করলাম আবহবিকার, এটা হচ্ছে ক্ষয়ীভবন বা ইরোশন। ইরোশনে কি বলছি ভালো করে দেখো। আবহবিকারের মাধ্যমে চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ডগুলো মূল শিলার নিকটেই অবস্থান করে, অপসারিত হয় না। তার মানে কি? ধরো কোনো একটা বড় শিলা, ধরে নাও এই যে ছবিটা দেখো, এই একটা বড় শিলা এখানে রয়েছে। আবহবিকারের বিভিন্ন কারণে এই শিলা থেকে কিছু ছোট ছোট অংশ ভেঙে গেছে, এই যে দেখো এখানে ছোট ছোট অংশগুলো রয়েছে। তো ভেঙে এই বড় শিলার পাশেই অবস্থান করছে, এই বড় শিলার পাশেই অবস্থান করছে, মানে কাছাকাছি অবস্থান করছে, এখান থেকে অন্যত্র চলে যায়নি। আচ্ছা, এবার দেখা যাচ্ছে বিভিন্ন প্রাকৃতিক শক্তি মানে নদী, হিমবাহ, বায়ু। বিভিন্ন প্রাকৃতিক শক্তি মানে নদী, হিমবাহ, বায়ু, এই তিনটে শক্তি দ্বারা যদি এই শিলাখণ্ডগুলোর অপসারণ ঘটে, মানে ট্রান্সপোর্টেশন হয়, মানে এক জায়গা থেকে অন্যত্র চলে যায়, তখন তাকে আমরা ক্ষয়ীভবন বলি। নদী কি করে? নদী ধরো জলের মতো প্রবাহিত হচ্ছে,
নদী নদী ধরো, আচ্ছা একটা মিনিট হোল্ড কর বাবু, একটা মিনিট, আমি একটু চার্জারটা লাগিয়ে নিই। দাঁড়া, লো ব্যাটারি দেখাচ্ছে। তুমি আসোনি তো তাই বলেছি। আমাকে তাড়াতাড়ি একটা টুল দাও, তাড়াতাড়ি। চেয়ারই তো দিতে বললাম, তাড়াতাড়ি। হ্যাঁ, তো দাঁড়া, স্ক্রিনটা আবার চলে গেছে। হ্যাঁ, তো যেটা আমরা বলছিলাম যে আবহবিকারের মাধ্যমে চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ডগুলো মূল শিলা নিকটেই অবস্থান করে অপসারিত হয় না। বাট নদী হিমবাহ বায়ু দ্বারা যদি অপসারিত হয়, তাহলে নদী কি করে, জল দ্বারা প্রবাহিত হয়, মানে নদী হচ্ছে একটা রানিং ওয়াটার। এবার ধরো এইখানে শিলাগুলো ক্ষয় পেয়ে পাশাপাশি অবস্থান করছে, এর পাশ দিয়ে নদী প্রবাহিত হয়ে যাচ্ছে, সাপোজ এর উপর দিয়ে নদী প্রবাহিত হয়ে যাচ্ছে পর কোনো কারণে। তাহলে কি হচ্ছে, নদীর জলের সাথে ওই শিলাখণ্ডগুলোকে নিয়ে চলে যাচ্ছে, তখন তাকে আমরা বলছি ট্রান্সপোর্টেশন হয়ে যাচ্ছে, মানে যেখানে ক্ষয় হয়েছিল সেই জায়গা থেকে ওরা আরেক জায়গায় চলে যাচ্ছে। এটা নদী দ্বারা হতে পারে, হিমবাহ দ্বারা হতে পারে, বায়ু দ্বারা হতে পারে। এটাকেই আমরা বলি ক্ষয়ীভবন বা ইরোশন। আচ্ছা, এবার বেসিক কনসেপ্টটা মনে রাখ, কারণ এগুলো কিন্তু মুখস্থ করে মনে থাকবে না। বেসিক কনসেপ্টটা কি, আগেরটা আমরা পড়লাম যে আবহবিকার, আর এটা পড়লাম ক্ষয়ীভবন। দুটোর মধ্যে মেন ডিফারেন্স কি দেখো, দুটোই কিন্তু ওয়ান টাইপ অফ ইরোশন, মানে আবহবিকারের ফলেও শিলার ক্ষয় হচ্ছে, আর ক্ষয়ীভবনের ফলেও কিন্তু ক্ষয় হচ্ছে। ক্ষয়ীভবনকে আমরা ইরোশনই বলছি। তো আমরা এতক্ষণ যে ডেফিনেশন করলাম, সেখান থেকে আমরা মেন ডিফারেন্সটা কি জানতে পারলাম, যে আবহবিকারের ফলে শিলা খণ্ড বিখণ্ড হয়ে হয়ে যাচ্ছে, মানে শিলা খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে, বা ছোট ছোট বা বিভিন্ন ভাবে ভেঙে গিয়ে ওই জায়গাতে অবস্থান করছে। ওই ভাঙা শিলা চূর্ণগুলো যখন বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা, প্রাকৃতিক শক্তি মানে নদী হিমবাহ দ্বারা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হচ্ছে, তখন তাকে বলছি ক্ষয়ীভবন। এটা হচ্ছে আমাদের আবহবিকার আর ক্ষয়ীভবনের বেসিক ডিফারেন্স। ঠিক আছে। আচ্ছা, এই আবহবিকারকে আমরা প্রধানত তিনটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে যান্ত্রিক আবহবিকার, দেখো এখানে ক দিয়ে লেখা আছে যান্ত্রিক আবহবিকার। এখানে খ দিয়ে লেখা আছে দেখো রাসায়নিক আবহবিকার। আরেকটা হচ্ছে আমাদের জৈবিক আবহবিকার। এই টোটাল তিনটে ভাগে আমরা আবহবিকারকে ভাগ করি। তাদের আবার কিছু উপবিভাগ রয়েছে, সেই উপবিভাগগুলোই আমরা এখন পড়বো। আচ্ছা, প্রথম আসি যান্ত্রিক আবহবিকার। যান্ত্রিক বা মেকানিক্যাল কথাটা শুনেই বুঝতে পারছো যে এখানে বিভিন্ন প্রাকৃতিক শক্তি অ্যাক্টিভেট, মানে এখানে কোনো রাসায়নিক অ্যাক্টিভিটি নেই। ঠিক আছে, এখানে বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলো কাজ করছে। তো কিরকম কাজ করছে, প্রথম আসি প্রথমে পয়েন্টে, শিলার বোঝা লাঘবজনিত প্রসারণ, যেটাকে আমরা এক কথায় বলি চাঙড় ভাঙন বা স্প্যালিং বলি। আশা করি চাঙড় ভাঙনটা দিয়ে স্কুল লাইফে পড়েছো। আচ্ছা, জিনিসটা কি আগে এখানে দেখো কি লেখা রয়েছে, তারপরে আমি বুঝিয়ে দিই। যে আবহবিকারের ফলে মূল শিলা খণ্ড বিখণ্ড হওয়ার পর অপসারিত হলে শিলাস্তরের ওপরে চাপ কমে যায়। এর ফলে নিচের শিলাস্তরগুলি প্রসারিত হয়ে ফাটলের সৃষ্টি করে। এই ফাটল বরাবর শিলাস্তরগুলি টুকরো টুকরো হয়ে যেতে থাকে। গ্রানাইট শিলা এবং চুনাপাথর শিলা গঠিত অঞ্চলে এরকম দেখা যায়। আচ্ছা, এটা আমরা একেবারে জিওগ্রাফিক্যাল ভাষায় একটা ডেফিনেশন করলাম। জিনিসটা কি বুঝে নাও, ধরো এরকম একটা বড় শিলাখণ্ড রয়েছে, তার ওপরে আরেকটা শিলাখণ্ড রয়েছে, তার উপরে আরেকটা শিলাখণ্ড, এরকম পরপর তিনটে শিলাখণ্ড বসে আছে। এবার ধরো বিভিন্ন প্রাকৃতিক শক্তি, মানে ধরো রোদ, ঝড়, বৃষ্টি, বা ধরো খুব জোরে ঝড় হলো বা প্রচন্ড পরিমাণে বৃষ্টি হলো, যার ফলে এই ওপরের শিলাখণ্ডটা, এই যে ওপরের শিলাখণ্ডটা এখান থেকে ভেঙে পড়ে গেল। তাহলে আগে পরপর তিনটে শিলা এখানে ছিল, এখন এই ওপরের শিলাখণ্ডটা ভেঙে পড়ে গেল, তাহলে এখন দুটো হয়ে গেল, এবং এই ওপরের শিলাখণ্ডটার মাথায় যে বোঝাটা ছিল সেই বোঝাটা নেমে গেল,
ফলে তার কি হলো, অনেকটা চাপ হ্রাস হয়ে গিয়ে সে একটু এক্সপ্যান্ড করলো। ব্যাপারটা কিরকম, ধরো তুমি কোথাও যাচ্ছ বা কোথাও একটা সাপোজ বসে আছো, তোমার মাথায় একটা বিশাল বড় বোঝা চাপানো হয়েছে, বিশাল বড় ভারী কোনো জিনিসের একটা বোঝা চাপিয়ে দিয়েছো। তো যখন মাথায় দেখবে বিশাল কোনো ভারী জিনিসের বোঝা একটা চাপিয়ে নিয়ে তুমি বসে আছো, তুমি কিন্তু খুব নড়াচড়া করতে পারবে না, কারণ তাহলে বোঝাটা পড়ে যাবে। তুমি এরকম চুপ করে এরকম মানে হাতটা এরকম জড়ো করে চুপ করে বসে আছো, যে মাথায় উপর একটা বিশাল বোঝা আছে, খুব ভারী। কোনো কারণে ভারী বোঝাটা সরে গেল, বা কেউ ধরো তোমাকে নামিয়ে দিল, তোমার মাথা থেকে বোঝাটাকে নামিয়ে দিল, তুমি তখন কি করবে, উফ, একটু হাত পাটা ছড়িয়ে নিজেকে একটু এক্সপ্যান্ড করবে, মানে এতক্ষণ ধরে বোঝাটা মাথার উপর ছিল, পুরো হাত পা ব্যথা হয়ে গেছে, এখন মাথার উপর থেকে বোঝাটা নেমে গেছে, এখন একটুখানি মানে আমি একটু আরাম করি, এরকম হাত পাটা ছড়িয়ে কি করবে, নিজেকে প্রসারিত করবে, এক্সপ্যান্ড করবে। ঠিক সেই রকম এই শিলাটাও করছে, মানে এতক্ষণ এই শিলাটার উপরে এরকম একটা বোঝা ছিল, এ যখন নেমে গেল, নেমে গেল মানে কেউ নাম, কোনো প্রাকৃতিক শক্তির কারণে এই শিলার অংশটা ভেঙে হয়তো নিচে পড়ে গেল, ধরো ভেঙে এইখানে নিচে পড়ে গেল, এই শিলার মাথা থেকে এই বোঝাটা চলে গেল। তো তখন এই শিলাটা কি করলো, একটু বোঝাটা হালকা হয়ে যাওয়াতে একটু এক্সপ্যান্ড করতে শুরু করলো, মানে নিজেকে একটুখানি মেলতে শুরু করলো, প্রসারিত হলো। এই প্রসারণের ফলে দেখা গেল এই শিলাটার মাঝখানে ছোট ছোট ক্র্যাক তৈরি হচ্ছে, এই মাঝখানে ছোট ছোট ক্র্যাক তৈরি হয়েছে, এই ক্র্যাক বরাবর পরবর্তীকালে শিলাগুলো ভেঙে যায়। এই যে ক্র্যাক বরাবর শিলাগুলো ভেঙে যাচ্ছে, সেটাকেই আমরা বলছি যে শিলার বোঝা লাঘব জনিত প্রসারণ বা চাঙড় ভাঙন। চাঙড় ভাঙন কেন বলছি, দেখো এই যে মাথার উপরে একটা বড় বোঝা রয়েছে, সেটা চাঙড়ে, মানে আমরা বলি না একটা বড় পাথরের অংশ থাকে, সেটাকে আমরা বলি চ্যাং ভেঙে পড়ে গেছে। তো সেরকম বড় একটা অংশ ছিল যেটা ভেঙে পড়ে গেল, চাঙড় ভাঙন হয়ে গেল, এবং শিলার মাথা থেকে বোঝাটা হ্রাস হয়ে গেল, তার ফলে নিচের শিলাটা তো ক্র্যাক দেখা গেল, আস্তে আস্তে সেই শিলাটাও ভাঙতে শুরু করলো। এটাই হচ্ছে আমাদের চাঙড় ভাঙন বা স্প্যালিং বা শিলার বোঝা লাঘবজনিত প্রসারণ। এটা আমরা গ্রানাইট শিলা গঠিত অঞ্চলে বা চুনা পাথর বা বেলে পাথর শিলা গঠিত অঞ্চলে দেখতে পাই। আচ্ছা, এইবার তোমাদের এখান থেকে মনে রাখার ব্যাপারটা কিরকম, দেখো তোমাদের কিন্তু এই যে ডেফিনেশন লাইন বাই লাইন মুখস্থ করতে হবে না, আমি যেরকম ভাবে ভেঙে বুঝিয়ে দিলাম, জাস্ট এইটাই গল্পের মতো মনে রাখবে, কারণ পরীক্ষাতে যেটা আসে, এটা সিজিএল এ একবার এসেছিল, একবার মানে এটা মোস্টলি 19-এর কি মানে বিফোর কোভিড যে সিজিএলটা হয়েছিল তাতেই এই প্রশ্নটা এসেছিল, এবং তাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট আনসার করতে পারেনি। তার কারণ হচ্ছে ইংলিশ টার্মটা ছিল বলে। এই যে ব্লক ডিসইন্টিগ্রেশন, এই প্রশ্নটা এসেছিল, ব্লক ডিসইন্টিগ্রেশন ইজ আ প্রসেস অফ, প্রশ্নটা এরকম ছিল যে ব্লক ডিসইন্টিগ্রেশন হলো এক ধরনের পদ্ধতি। এবার অপশানে ছিল যে ওয়ান টাইপ অফ ফিজিক্যাল ওয়েদারিং, ওয়ান টাইপ অফ ল্যান্ডফর্ম অফ রিভার, এরকম করে বিভিন্ন অপশন ছিল। বাট ব্লক ডিসইন্টিগ্রেশন মানেটাই অনেকে বুঝতে পারেনি, আর বুঝতে পারলেও মানে পিণ্ড বিসরণ বা চৌকাকার বিচূর্ণীভবন বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি, মানে এটা হচ্ছে যান্ত্রিক আবহবিকারের একটা ভাগ, সেটা অনেকেই আনসার করতে পারেনি, কারণ আবহবিকারটা অনেকেই স্কিপ করে যায়। তো আমাদের এখান থেকে মনে রাখার ব্যাপার হচ্ছে যান্ত্রিক আবহবিকার কাকে বলে, সেটা গল্পের মতো মনে রাখলাম। যান্ত্রিক আবহবিকারের আন্ডারে যতগুলো ভাগ আছে সেগুলোর ডেফিনেশন গুলো জিনিসটা বুঝে নিয়ে মনে রাখবে, লাইন বাই লাইন মনে রাখতে হবে না, তাহলে যখন ওর ভেতর থেকে রিলেটেড কোনো প্রশ্ন দেবে আনসার করতে পারবে, ঠিক আছে, এবং এখান থেকে প্রশ্ন কিন্তু আসে। আচ্ছা, নাম্বার 2 তে চলে আসি, যদি বুঝতে না পারো কেউ আমাকে কিন্তু বলবে, ঠিক আছে, আমি একটা একটা করে পয়েন্ট এগুচ্ছি। নাম্বার 2 তে চলে আসি, শিলার তাপজনিত প্রসারণ। শিলার তাপজনিত প্রসারণ, আচ্ছা, শিলার তাপজনিত প্রসারণ মানে হচ্ছে সারাদিন যে সূর্যের হিট থাকে, সেই সূর্যের হিটে শিলা হিটটাকে অ্যাবজর্ব করে আয়তনে বেড়ে যায়, আফটার সানসেট সেই হিটটাকে রিলিজ করে দিয়ে সংকুচিত হয়ে যায়। প্রত্যেক দিন দিনের বেলা ধরো একবার বড় হচ্ছে, রাতের বেলা ছোট হচ্ছে, বড় হচ্ছে, ছোট হচ্ছে, এই ঘটনা চলতে চলতে শিলার মাঝখানে ক্র্যাক তৈরি হয়। এই ক্র্যাকের ফলে শিলা যখন
ছোট ছোট স্কোয়ার আকারে ভেঙে যায়, তখন তাকে আমরা চৌকাকার বিচূর্ণী ভবন বা পিণ্ড বিসরণ বলি, যেটার ইংলিশ হচ্ছে ব্লক ডিসইন্টিগ্রেশন। ছোট ছোট ক্ষুদ্র আকারে ভেঙে গেলে তাকে আমরা ক্ষুদ্রকণা বিসরণ বা গ্র্যানুলার ডিসইন্টিগ্রেশন হিসেবে চিহ্নিত করছি। আচ্ছা, এইটা না বাড়িতে খুব ভালো পরীক্ষা করতে পারবে। দেখবে হাত ম্যাসাজ করার জন্য একটা ইয়েলো কালারের পাম্পিং বল পাওয়া যায়, বিভিন্ন মেলাতে বিভিন্ন দোকানে পাওয়া যায়, হয়তো অনেকের বাড়িতে আছেও। বলটা খুব সফট হয়, যাদের দেখবে আর্থারাইটিস থাকে বা অনেকের এমনি নর্মাল মানুষদেরও করা উচিত, বাট আমাদের আর করা হয়ে ওঠে না, ওগুলোকে নার্ভের ব্যায়াম বলে। খুব ভালো, যেমন আমাকেই করতে বলেছিল, আমার আর করা হয়ে ওঠে না। দেখবে ইয়েলো কালারের একটা স্মাইল দেওয়া বলগুলো থাকে, এরকম এরকম ধরে হাতে ব্যায়াম করতে হয়, বলটা পাম্পিং হয়, মানে স্পঞ্জের মতো থাকে। তো এই বলটা অনেক দিন ব্যবহার করার পর দেখবে, মানে আমাদের এরকম টিপলে বলটা ছোট হয়ে যায়, আবার ছেড়ে দিলে বলটা দেখবে নর্মাল পজিশনে ফিরে আসে। তো এরকম করতে করতে বলটা দেখবে মাঝখান থেকে না ফেটে যায়, চিড় খেয়ে যায়। তো এই চিড়তে 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 পুরো বলটাই কিন্তু একটা সময় ভেঙে যায়, মানে মাঝখান থেকে সেই রাবার গুলো ফেটে ফেটে গিয়ে ভেঙে যায়। শিলার এই তাপজনিত প্রসারণটা ঠিক এরকম, মানে সূর্যের আলো যতক্ষণ থাকছে শিলা হিটটাকে অ্যাবজর্ভ করে বড় হচ্ছে, আফটার সানসেট হিটটা সে রিলিজ করতে থাকছে। তার মানে প্রত্যেক দিন দিনের বেলা সে একটু বড় হচ্ছে, রাতের বেলা ছোট হচ্ছে, এই হতে 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 মাঝখানে একটা ফাটল বা টার্ন বা ক্র্যাকের সৃষ্টি হয়। সেই ক্র্যাক বরাবর যখন ছোট ছোট চৌকাকার হিসেবে ভেঙে যায়, তখন তাকে আমরা চৌকাকার বিচূর্ণী ভবন বলছি। যখন ছোট ছোট দানা হিসেবে ভেঙে যায়, তখন আমরা তাকে ক্ষুদ্র কণা বিসরণ বা গ্র্যানুলার ডিসইন্টিগ্রেশন বলছি। আরেকটা প্রসেস হচ্ছে স্বল্প মোচন বা এক্সফোলিয়েশন, এটা ভীষণ পরীক্ষাতে আসে। এই জিনিসটা আমাদের খুব ইম্পর্টেন্ট এবং আমাদের স্কুল লেভেলেও খুব ইম্পর্টেন্ট ছিল। এই ব্যাপারটা কিরকম হয় দেখো, এই ফটোটা দেখলে আমরা বুঝতে পারবো। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা যেটা আমাদের দেখা হয় সেটা হচ্ছে অনলি ফর ডেজার্টে, মরু অঞ্চলে। তারও একটা কারণ আছে, স্বল্প মোচন বা আমরা এক্সফোলিয়েশন যেটাকে বলি, সেটা শুধুমাত্র আমরা ডেজার্টে বা মরু অঞ্চলে দেখতে পাই। তার কারণ হচ্ছে ডেজার্টে ধরো আমাদের যদি রাজস্থানে দেখি, আমরা রাজস্থানে ধরো খুব ভালো করে সানরাইজ হতে হতে সকাল 9টা বেজে যায়, 8:30 9টা তো বাজে। তো 9টা থেকে দুপুর 12টা 1টার মধ্যেই বালি, ডেজার্ট মানে বালি বেশি, বালি পুরো হিটটাকে অ্যাবজর্ভ করে, একদম 100% অ্যাবজর্ভ করে ওখানকার অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার 45 ডিগ্রিতে পৌঁছে দেয়। কিন্তু ওই বালির সংস্পর্শে যে শিলাখণ্ডগুলো রয়েছে, মরুভূমিতে প্রচুর শিলাখণ্ড থাকে, সেই শিলাখণ্ডগুলো কিন্তু তখনও 100% অ্যাবজর্ভ করতে পারেনি, তখনও কন্টিনিউ অ্যাবজর্ভ করে যাচ্ছে। মানে ধরো দুপুর 3টে 4টে অবধি যতক্ষণ সানলাইটের জোর আছে শিলাখণ্ড ততক্ষণ হিট অ্যাবজর্ভ করে যাচ্ছে, বাট বালি কিন্তু তার অনেক আগে হিট অ্যাবজর্ভ করে ফুলফিল হয়ে গেছে, শিলাগুলো তখনও ফুলফিল হয়নি, হিট অ্যাবজর্ভ করছে। ওকে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যাটা কখন হলো? আফটার সানসেট। ধরো রাজস্থানে সানসেট হতে হতে 7টা 7টা হয়, ঠিক আছে, 7টা মোটামুটি বাজে। এবার ধরো একদম রাত হতে হতে মোটামুটি 7:30টা থেকে শুরু হলো আর কি। তো 7:30টা থেকে ধরে নাও বালি হিট রিলিজ করতে শুরু করলো, যে হিটটা সে দিনের বেলা অ্যাবজর্ভ করেছিল। ওই 7:30টা থেকে রাত 11টা 11:30টার মধ্যে বা 12টার মধ্যে বালি যতটা হিট দিনের বেলা অ্যাবজর্ভ করে সে 45 ডিগ্রি তাপমাত্রা তুলে দিয়েছিল, সম্পূর্ণ হিটটাকে রিলিজ করে ফেললো। মানে দিনের বেলা 45 ডিগ্রি করে দিয়েছিল, এখন 25 ডিগ্রিতে নামিয়ে দিল, কারণ বালি যতটা হিট অ্যাবজর্ভ করেছিল পুরো রাত 11:30 12টার মধ্যে পুরো হিটটাকে রিলিজ করে ফেললো। তাহলে অ্যাটমসফিয়ারিক টেম্পারেচারটা কমে গিয়ে কত হয়ে গেল, ধরে নাও 25 ডিগ্রি। কিন্তু ওই এলাকায় যে শিলাখণ্ড রয়েছে, ধরো এইটা হচ্ছে শিলাখণ্ড রয়েছে, সেই শিলাখণ্ডটা ওই রাত 11:30 12টার মধ্যেই 100% হিটটাকে রিলিজ করতে পারলো না। ধরো তখনও শিলার ভেতরে 40% মতো হিট রয়ে গেছে, 60% হিট সে রিলিজ করেছে। এইবার কি দেখা যাচ্ছে, শিলার ভেতরে তখন আমাদের আরো কি থেকে গেছে, 40% মতো হিট অলরেডি থেকে গেছে, তার মানে শিলার ভেতরটা তখনও গরম, ঠান্ডা হয়নি। কিন্তু শিলার এই যে বাইরের অংশটা তখন
25°C তাপমাত্রার সংস্পর্শে চলে এসেছে, কারণ বায়ুমণ্ডলে আশেপাশে বায়ুমণ্ডলে তাপমাত্রা তখন 25°তে নেমে গেছে, কারণ বালি হিট রিলিজ করে ঠান্ডা হয়ে গেছে। তো এই 25°C তাপমাত্রার সংস্পর্শে আসার ফলে এই বাইরের অংশটা ঠান্ডা হয়ে গেছে। তাহলে একটার মধ্যে তখন দুটো ধরনের তাপমাত্রা, বাইরেটা ঠান্ডা ভেতরেটা গরম। এর ফলে কি হয়, শিলাটা ব্লাস্ট করে পেঁয়াজের খোসার মতো, মানে বাইরের যে অংশটা ঠান্ডা হয়ে গেছে, ধরো এই বাইরের অংশটা ঠান্ডা হয়ে গেছে, এই অংশটা পেঁয়াজের খোসার মতো খুলে যায়। পেঁয়াজের খোসা দেখবে আমরা যেমন পেঁয়াজ যদি নাও কাটি, এক একটা করে খোসা ছাড়াতে থাকি, পুরো পেঁয়াজটাই ভেঙে যাবে, ঠিক সেরকম এই পাথরগুলো পেঁয়াজের খোসার মতো খুলে পড়ে যায়, এই বাইরের অংশটা যেটা ঠান্ডা হয়ে যায়। তো এটাকে, এই পদ্ধতিটাকে আমরা বলি স্বল্পমোচন, এবং তার জন্য কিন্তু আওয়াজ হয়, মানে ঠিক গুলি করলে বা বোমা ফাটালে যেমন আওয়াজ হয়, সেরকম একটা আওয়াজ করে ব্লাস্ট করে বাইরের অংশটা, মানে ওই শিলার বাইরের ঠান্ডা অংশটা পেঁয়াজের খোসার মতো খুলে আসে। এই পদ্ধতিটাকে আমরা স্বল্পমোচন বলি। এই স্বল্পমোচন বা এক্সফোলিয়েশন শুধুমাত্র ডেজার্টেই দেখা যায়, ঠিক আছে? কারণ এই তাপের অসমতার কারণে, দিনের খুব তাপমাত্রা, রাতে ঠান্ডা, এই তাপমাত্রার অসমতার কারণে আমরা এইটাই দেখতে পাই, ঠিক আছে? স্বল্পমোচন বা এক্সফোলিয়েশন। তো এটাকে আমরা বলে থাকি স্বল্প মানে হচ্ছে পেঁয়াজের খোসা, এটাকে আমরা বলে থাকি মরুভূমি অঞ্চলে প্রধানত ক্ষয়, একেবারে এই যান্ত্রিক আবহবিকারের ফলে এরকম ভূমিরূপ হয়ে থাকে। আচ্ছা, এরপরে চলে আসছি আমরা, এখানে দেখো পুরোটাই ওইটা লেখা আছে, তারপরেরটা আসছি ময়লা সংস্পর্শে ভাঙন বা ড্রাট ক্র্যাকিং। এটা খুবই সোজা, এটা তোমরা নিজেরাও পরীক্ষা করতে পারো। যেগুলো পাললিক শিলা হয়, একটু নরম শিলা হয়, যে কোনো শিলা, যেমন ধরো সবার বাড়িতে শিল থাকে, এখন যদি আমরা মিক্সি ব্যবহার করি কিন্তু শিল আশা করি আছে। শিল হচ্ছে খুব হাই কোয়ালিটির স্যান্ডস্টোন, মানে বেলে পাথর, যেটাকে আমরা পাললিক শিলা বলি। তো এই শিল তুমি ধরো ব্যবহার করছো না, দীর্ঘদিন ছাদে ফেলে রেখে দিয়েছো, তো ছাদে ফেলে রেখে দেওয়া মানে সূর্যের আলো, বৃষ্টি, ময়লা, জল সবই পড়ছে, এর ফলে দেখবে আস্তে 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 শিলাটাতে ক্ষয় পেয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে কোনো একটা ক্র্যাক তৈরি হয়েছে, এবং সেই ক্র্যাকে দীর্ঘদিন ধরে ধুলো বালি জমতে জমতে সেই ক্র্যাকটা আরো বেড়ে যায়, এবং ক্র্যাক বরাবর ভেঙে গেলে তখন তাকে আমরা বলছি ময়লার সংস্পর্শে ভাঙন বা ড্রাট ক্র্যাকিং। ওকে, আচ্ছা, পরেরটা হচ্ছে বোল্ডার ভাঙন। বোল্ডার ভাঙন মানে কি? এটা হিমবাহের আঘাতে মূলত হয়ে থাকে। ধরো উঁচু পার্বত্য অঞ্চলগুলোতে বিশাল বড় বড় পাহাড়ের ধারে ধরো কোনো একটা বড় শিলাখণ্ড ঝুলছে, এবার ওই পাহাড়ের উপর দিয়ে যখন হিমবাহ নামছে, ওকে ধাক্কা মেরে ফেলে দেয়। এই দীঘা ঘুরতে গেলে দেখবে ওল্ড দীঘাতে সমুদ্রের ধারে প্রচুর বড় বড় পাথর দেওয়া আছে, যেগুলোকে আমরা বোল্ডার বলি। তো ওগুলো তো আমরা দীঘাতেই পাইনি, ওগুলো আমরা পার্বত্য অঞ্চল থেকে নিয়ে এসেছি গাড়ি করে। তো পার্বত্য অঞ্চল থেকে আমরা ওগুলো কিন্তু পাথর ভেঙে কেটে নিয়ে আসিনি, ওই পাহাড়ের পাদদেশে ওই রকম বড় বড় শিলার অংশ হিমবাহের ধাক্কায় ভেঙে পড়ে থাকে, সেগুলোকে আমরা বলি বোল্ডার, আর ভেঙে যায় বলে ভাঙন বলি, এবং সেগুলোকে নিয়ে এসে আবার আমরা অন্যত্র কাজে লাগাই। ওকে, আচ্ছা, পরেরটা আসি, এটাও খুব ইজি, এটা বাড়িতে টেস্ট করতে পারবে, সেটা হচ্ছে ফ্রস্ট ক্র্যাকিং বা তুষার দ্বারা ভাঙন। কি হয়, যদি পার্বত্য অঞ্চলে কোনো শিলার মধ্যে ধরো ছোট কোনো গর্ত আছে বা কোনো ক্র্যাক বা ফাটল আছে, সেখানে জল, কোনো কারণে জল জমলো, ধরো বরফ হিমবাহ উপর দিয়ে যাচ্ছিল, তো হিমবাহ যাওয়ার ফলে সেই হিমবাহটা গলে গিয়ে ওখানে বরফের তৈরি হলো, ঠিক আছে, মানে জল হয়ে গেল, কোনো বা বৃষ্টি হলো, কোনো কারণে জলের সোর্স হলো, এবার সেটা যখন পরবর্তীকালে ঠান্ডার সময় জমে বরফ হয়ে যাবে, জল যখনই বরফ হয়ে যায় দেখবে আয়তনে বেড়ে যাবে, এবং ওই ফাটলটা বা ক্র্যাকটাকে কি করবে, চাপ দেবে, ওই ফাটল বরাবর শিলা তখন ভাঙতে থাকবে। এটা বাড়িতে পরীক্ষা করতে পারো। কিভাবে? এটা আমরা যখন মাস্টার ডিগ্রিতে পড়তাম, এগুলো আমাদের ল্যাবে টেস্ট করতে হতো। ধরো ওই যে বিসলারির বোতলগুলো হয় না, যেগুলো আমরা 10 টাকা 20 টাকা করে মিনারেল ওয়াটারের বোতল কিনে খাই, দেবে পাতলা প্লাস্টিক হয়, ওই বোতলে একদম ফুলফিল জল নেবে, একদম ফুল, মানে এক ড্রপও কম নয়, একদম মুখ অব্দি জল নিয়ে
টাইট করে ঢাকা আটকাবে, একদম টাইট করে আটকে ডিপ ফ্রিজে 1 সপ্তাহ রেখে দেবে। 1 সপ্তাহ রেখে দেওয়ার পর দেখবে ওই জলটা বরফ হয়ে গিয়ে আয়তনে বেড়ে গিয়ে ওই ঢাকাটাকে প্রেসার দিয়ে খুলে দিয়েছে। মানে তুমি কিন্তু প্রচন্ড টাইট করে আটকেছিলে, ঠিক আছে, কিন্তু ঢাকাটাকে প্রেসার দিয়ে খুলে দিয়েছে, ঠিক আছে। একটুখানি হলো ঢাকাটা এগিয়ে এসে, তার কারণ হচ্ছে জল যখন বরফ হয়ে যায় আয়তনে বেড়ে যায়, এর ফলে কি হয়, প্রেসার দেয়, এর ফলে শিলারও ভাঙন ঘটে। বিশেষ করে পাললিক শিলা, যেমন হিমবাহ হচ্ছে পুরোটাই আমাদের পাললিক শিলা, তো হিমবাহের কোনো শিলার ফাটলে এরকম বরফ, জল পরবর্তীকালে বরফ হলে সেখানে ফেটে যায়। পাললিক শিলা গঠিত অঞ্চলে এগুলো আমরা বেশি দেখতে পাই। আচ্ছা, পরেরটা চলে আসি আমাদের লবণের আবহবিকার। লবণের আবহবিকারটা একটু অন্যরকম, হয়তো নামটা শুনে মনে হচ্ছে, যেটাকে আবার আমরা সঞ্চরীকরণ আবহবিকার হিসাবেও বলছি। এটা হয় বিভিন্ন মরু অঞ্চলে, যেখানে ধরো একটু গ্রাউন্ড ওয়াটার দেখা গেছে আর তার সাথে একটু রকি রকি এরিয়া, পাহাড়ের বা পাথরের ফাঁক দিয়ে কিছু গাছ উঠেছে। সেই গাছগুলো কি করে, মাটির অনেক নিচে থেকে কৈশিক প্রক্রিয়ায় মাটির জল টানে। মানে গাছের খাদ্য তৈরি করতে গেলে জানো যে মাটির নিচে থেকে জল টেনে তুলতে হয়, তো জল টেনে তোলে, তোলার ফলে কি হয়, জলের সাথে নুনও উঠে আসে, কারণ মাটির নিচে জলের সাথে সল্ট থাকে। এবার বাষ্পীভবনের ফলে জলটা বাষ্পীভূত হয়ে যায়, মানে গাছের পাতায় যখন এসে খাদ্য তৈরি হয়ে যায় তখন এক্সট্রা জল বাষ্পীভূত হয়ে যায়, সল্টটা জমে থাকে গাছের পাতায়। সেই গাছের পাতা থেকে সেই সল্টের, যেটাকে আমরা বলি মানে স্ফটিক, মানে সেই সল্ট গুলো জমে জমে স্ফটিক তৈরি করে, এবং ধরো সেই গাছের পাতাটা থেকে তৈরি করে কোনো শিলার ওপরে পড়ে, বা ধরো পাথরের সাথে, মানে গাছের পাতাটা লাগোয়া আছে, ফলে সেই স্ফটিক গুলো কোথায় জমা হয়, পাথরের গায়ে। সেই স্ফটিক গুলো জমা হতে হতে কি করে, ওই পাথরগুলোকে ক্ষইয়ে দেয়, কারণ লবণের স্ফটিক পাথরগুলোকে ক্ষইয়ে দিতে সাহায্য করে। এর ফলে আস্তে আস্তে শিলার ভাঙন ঘটে। এটাকে আমরা বলি লবণের দ্বারা আবহবিকার, তবে এটা খুব স্পেসিফিক কয়েকটা জায়গা ছাড়া দেখা যায় না, মানে সচরাচর খুব একটা বেশি এটা দেখা যায় না। লাস্ট ভাগ ম্যাম বলো। ম্যাম এটা বুঝতে পারলাম না, এই লবণের আবহাওয়া বিকারটা। লবণের আবহবিকারটা আমরা মূলত দেখি মরু অঞ্চলে বলতে পারো, বা যে কোনো পার্বত্য অঞ্চলে বলতে পারো। এই যে মরু অঞ্চল লেখা আছে দেখো, যেখানে বড় বড় গর্ত তৈরি হয়ে যায়, এর ফলে মরু অঞ্চল বা পার্বত্য অঞ্চলে যেখানে বিভিন্ন শিলার খণ্ডগুলোর অবস্থান করছে, তার সাথে ধরো কিছু গাছ অবস্থান করছে। মানে ধরে নাও সাপোজ এরকম বড় বড় শিলাখণ্ড রয়েছে এরকম পাশাপাশি, আর মাঝখান দিয়ে ছোট ছোট গাছ দেখা যাচ্ছে। মরু অঞ্চলে হয়, পার্বত্য অঞ্চলেও হয়। ধরো এখান দিয়ে গাছ দেখা যাচ্ছে। মরু অঞ্চলে যেখানে ওয়েসিস গুলো থাকে, মরুদ্যান, সেখানে হয় এরকম, নাহলে পার্বত্য অঞ্চলে হয় এরকম ভাবে গাছ দেখা যাচ্ছে। আচ্ছা, গাছগুলো খাদ্য তৈরি করার সময় কি করবে, মাটির নিচে থেকে জল টানবে। মাটির নিচে থেকে যে জল টেনে তোলে তাকে আমরা বলি কৈশিক প্রক্রিয়া। দেখো দেখো কি বলছে, শুষ্ক অঞ্চলে ভৌম জলের দ্রবীভূত লবণ কৈশিক প্রক্রিয়ায় উপরে উঠে আসে। ভৌম জল মানে হচ্ছে গ্রাউন্ড ওয়াটার, মাটির নিচে যে জল থাকে, তো সেই মাটির নিচের জলকে যখন ওপরে গাছ টেনে তোলে তাকে আমরা কৌশিক প্রক্রিয়া বলি। গাছ নিজেদের খাদ্য তৈরি করার সময়, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় নিচে থেকে জল টেনে তোলে, তার সাথে লবণও ওঠে। এবার যতটা জল টেনে তোলে তৈরি করতে ততটা জল লাগে না, বাকি জলটা কি হয়ে যায়, বাষ্পীভূত হয়ে যায়। এবং এই বাষ্পীভবন রোধ করার জন্য মনে আছে যে মরু অঞ্চলে গাছেদের পাতাগুলোর ওপরে কিউটিকলের একটা প্রলেপ থাকে, পাতাগুলো কাঁটায় পরিণত হয়, তাও কিছুটা তো বাষ্পীভবন হয়। বাষ্পীভবন হয়ে গেলে, জলটা ব্যবহার হয়ে গেলে কি জমে থাকে, শুধু নুন, মানে সল্ট, যেটা ভৌম জল থেকে উঠে এসেছে। তো এই সল্ট গুলো জমতে জমতে, এই যে দেখো লবণের স্ফটিক, স্ফটিক মানে ধরো নুনের ডেলা, পাতি কথাকে আমরা বলি, ওই নুনগুলো জমতে জমতে একটা ডেলা মতো তৈরি করে, সেটাকে আমরা লবণের স্ফটিক বলি।
তো সেই লবণের স্ফটিকটা তৈরি করছে কোথায়? এই পাশের শিলাখণ্ডগুলোতে, মানে জমা হচ্ছে। যেহেতু গাছটার সাথে শিলাখণ্ডগুলো একেবারেই এরকম রিলেটেড, ফলে গাছের পাতায় যদি লবণের স্ফটিকটা তৈরি হয়, সে এফেক্ট করছে কোথায়? এই পাথরগুলোতে, মানে এই শিলাখণ্ডগুলোতে। কি এফেক্ট করছে? শিলাখণ্ডগুলোতে টাচ করে শিলাখণ্ডগুলোকে ক্ষয় করে দিতে সাহায্য হচ্ছে। তাহলে এই যে শিলাখণ্ডগুলোর ক্ষয় হচ্ছে, সেটা কিসের দ্বারা হচ্ছে? ওই লবণের স্ফটিক দ্বারা। তখন তাকে আমরা বলছি লবণ দ্বারা আবহ বিকার। বুঝতে কি পেরেছো? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, লাস্ট প্রসেসে আসি, সেটা হচ্ছে কালীকরণ প্রক্রিয়া। এটা একমাত্র কোস্টালে দেখা যায়, একমাত্র। আচ্ছা, কোস্টালে যদি তোমরা নিশ্চয়ই গেছো দীঘা, পুরী। দীঘাতে গেলে বেশি ভালো বোঝা যাবে, কারণ পুরীতে খুব একটা বোল্ডার নেই, আছে। দীঘাতে বেশি ভালো বোঝা যায়, বিশেষ করে ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে দেখবে যে বোল্ডার গুলো আছে, যখন পূর্ণিমা অমাবস্যা হয় বা ভরা কটাল হয় বা যখন জোয়ারের সময় আসে, দেখবে পুরো বোল্ডার গুলোর ওপরে জল চলে আসে। আবার যখন ভাটার সময় হয়, তখন দেখবে জল অনেকটা নিচে নেমে যায়। এবার ওই বোল্ডার গুলো হচ্ছে এক এক ধরনের শিলার অংশ। তো অনেক বোল্ডারই ছোট 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 ছিদ্র থাকে, কারণ যদি ওই বোল্ডার গুলো পাললিক শিলা হয়, তাহলে তার মধ্যে ছোট ছোট ছিদ্র থাকে, কারণ পাললিক শিলাতে ছিদ্র থাকে, আগ্নেয় শিলাতে থাকে না। তো সেই ছিদ্রগুলো দিয়ে সে কি করে, যখন জোয়ারের সময় জলে সে ঢাকা পড়ে যাচ্ছে, জলটাকে অ্যাবজর্ব করে নিয়ে আয়তনে বেড়ে যায়। আবার যখন ভাটার সময় হচ্ছে, তখন মানে জলটা সরে যাচ্ছে আর প্রখর রোদ ওই শিলাখণ্ডগুলোর ওপরে, মানে বোল্ডার গুলোর ওপরে পড়ছে। তাহলে যে জলটাকে অ্যাবজর্ব করেছিল এবং করে একটু আয়তনে বেড়ে গেছিল বোল্ডার গুলো বা শিলাখণ্ড গুলো, সেই জলটা সূর্যের তাপে আবার বাষ্পীভূত হয়ে যাচ্ছে। জল বাষ্পীভূত হয়ে গেলে শিলাখণ্ডগুলো আবার নিজের মতো ছোট হয়ে যাচ্ছে। তাহলে একবার জোয়ারের সময় জল শোষণ করে বড় হচ্ছে, একটুখানি এক্সপ্যান্ড করছে। ভাটার সময় জল বাষ্পীভূত হয়ে গেলে আবার নিজের মতো ছোট হয়ে যাচ্ছে। তাহলে একবার প্রসারণ হচ্ছে, একবার সংকোচন হচ্ছে, মানে সেই একই ব্যাপার, একবার প্রসারণ একবার সংকোচন। এর ফলে কি হচ্ছে? শিলার মাঝখানে ক্র্যাক তৈরি হচ্ছে এবং শিলা ওই ক্র্যাক বরাবর ভেঙে যাচ্ছে। এটাকে আমরা বলি কালীকরণ প্রসেস। ঠিক আছে, যেটা শুধুমাত্র আমরা কোস্টাল অঞ্চলে দেখতে পাই, আর কোথাও এই পদ্ধতি দেখতে পাই না। এইগুলো হলো আমাদের যান্ত্রিক আবহ বিকারের মূল পদ্ধতি। এগুলো ছাড়াও দেখো, সমুদ্র ও নদীর জলে বুদবুদের ফলে, মানে বুদবুদ মানে বিভিন্ন বাবলস তৈরি হয়, তার ফলে যদি চুনা পাথরের কোনো শিলা থাকে, সেইখানে বাবলস কাটতে কাটতে চুনা পাথর ক্ষয় পেয়ে যায়। দাবানল শিলা রাশিতে চির ধরায়, কারণ দাবানল মানে হচ্ছে প্রচন্ড পরিমাণে হিট তৈরি হয়, আগুন। তুমি যে কোনো পাললিক শিলাকে বা আগ্নেয় শিলাকেও প্রচন্ড হিট দিলে সেই চির খেয়ে অন্য কোনো শিলায় পরিণত হয়ে যায়, অথবা শিলা ফেটে যায়, মানে প্রচন্ড হিটেও কিন্তু শিলা ফেটে যায়। তবে গ্রানাইট শিলা আমরা যে রান্নাঘরের যে কিচেন সেলফে ব্যবহার করি, তো অনেক বছর, মানে ধরো লং টাইম ব্যবহার করার পরে ওই যে রান্নার আমরা গরম জিনিস গ্রানাইটের উপরে নামিয়ে রাখি বা গ্যাসের একটা হিট পায়, তাহলে দেখবে আস্তে আস্তে গ্রানাইটটার মাঝখান থেকে চির ধরে যায়। তো সেটা যদিও লং টাইম পরে হয়, মানে ওর টেনাসিটি খুব বেশি থাকে, বাট এক্সট্রিম হিট পেলে শিলার মধ্যে চির ধরে যায়। বৃহৎ উল্কাপিণ্ডের সংঘাত, উল্কাপিণ্ড মানে সেখানেও প্রচন্ড হিট থাকছে, তার সাথে উল্কাপিণ্ড মানে একটা বড় কোনো ভারী অংশ উঁচু আকাশ থেকে এসে শিলার ওপরে পড়লে সেটা কি হবে? শিলাটা ভেঙে যাবে। পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা, পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা মানে হচ্ছে পারমাণবিক আমরা পরীক্ষা নিরীক্ষা করি মাটির ভেতরে গর্ত খুঁড়ে। তো মাটির ভেতরে গর্ত খুঁড়ে যখন পরীক্ষা নিরীক্ষা করি, মাটির ভেতরের যে শিলাস্তর হঠাৎ করে প্রচন্ড হিটেড হয়ে যায়, কারণ একটা পারমাণবিক পরীক্ষা করতে গেলে মারাত্মক পরিমাণে হিট তৈরি হয়, বিস্ফোরণ হয়, তার ফলে মাটির ভেতরে শিলাস্তরে ভাঙন দেখা যায়। এছাড়া মরু অঞ্চলে হঠাৎ বৃষ্টি হলে উত্তপ্ত শিলাস্তর সংকুচিত হয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। অ্যাকচুয়ালি মরু অঞ্চলের শিলা সবসময় প্রচন্ড গরম থাকে হিটের জন্য। হঠাৎ বৃষ্টি হলে মানে দেখবে খুব গরম জিনিসের ওপরে ফট করে জল পড়লে কি হয়ে যায়? সে সংকুচিত হয়ে যায়। তো এই ক্ষেত্রেও সেরকম দেখা যায়। মানে এগুলো হচ্ছে অন্যান্য প্রক্রিয়া।
মেন প্রক্রিয়া আগের যেগুলো পড়লাম, বাকি এই প্রক্রিয়াগুলোতেও আমাদের শিলার ভাঙন দেখা যায়। তো এই টোটাল গেল আমাদের যান্ত্রিক আবহ বিকারের প্রক্রিয়া। একটা প্রক্রিয়াও কিন্তু ডেফিনেশন মুখস্থ করবে না, কারণ ডেফিনেশন তোমাদের পরীক্ষায় লিখতে দেবে না, কিন্তু ডেফিনেশনের ভেতরের যে পয়েন্টগুলো আছে সেগুলো তোমাদের প্রশ্ন আসতে পারে। সেই জন্য ডেফিনেশনগুলো গল্পের আকারে মনে রাখবে। যেমন সাপোজ ধরো বললো এক্সফোলিয়েশন নিম্নলিখিত কোন অঞ্চলে দেখা যায়, তো তখন তোমাকে ধরো অপশন দিয়ে দিল মরু অঞ্চল, মেরু অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চল, এরকম করে অপশন দিল। তখন তুমি বলতে পারবে যে তোমাকে আনসার করতে হবে মরু অঞ্চল। বা ধরো এরকম বললো যে কলিকারণ প্রক্রিয়ায় যে শিলার ভাঙন হয় সেটা আমরা কোন অঞ্চলে দেখতে পাই, তখন বলতে হবে আমাদের উপকূল অঞ্চল। তো এরকম বিভিন্ন কোশ্চেন আসতে পারে, অথবা যে কোনো একটা টার্মের নাম দিয়ে সেটা কোন পদ্ধতির অংশ, মানে ধরো সাপোজ এরকম বলে দিল লবণ আবহ বিকার নিম্নলিখিত কোন পদ্ধতিতে দেখা যায়, তো অপশনে দেখলে যান্ত্রিক, রাসায়নিক আবহ বিকার রয়েছে, জৈবিক আবহ বিকার রয়েছে, অথবা আবহ বিকার, ক্ষয়ী ভবন, নগ্নি ভবন, এরকম করে অপশন রয়েছে। তখন আমাদের আনসার করতে হবে যান্ত্রিক আবহ বিকার। এই ধরনের প্রশ্ন আমাদের কিন্তু এই পার্ট থেকে আসে, তাই এইভাবেই কিন্তু নিজেরা প্রিপারেশনটা নেবে। আজকে আমরা টোটাল যান্ত্রিক আবহ বিকারটা করলাম, রাসায়নিক আর জৈবিকটা আমরা নেক্সট সানডে ক্লাসে কমপ্লিট করব, তাহলে আমাদের ওয়েদারিংটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, আচ্ছা বলো এবার কারোর কোনো জিজ্ঞাসা আছে? হ্যাঁ ম্যাম, একটা কোশ্চেন বলো। ছিল। হ্যাঁ ম্যাম, ওই সিটিং আর স্পেলিং কি একই কনসেপ্টটা? হ্যাঁ, অলমোস্ট একই। ঠিক আছে, এবার একটু কনসেপ্ট, ওটা সিটিংও তো বলা হয় হ্যাঁ এটাকে। সিটিংও বলা হয়, রাইট। এবং একটু কনসেপ্টের ডিফারেন্স আছে, ধরো 2% ডিফারেন্স আছে, কিন্তু সেই ডিফারেন্সটা আমাদের লাগে যদি আমরা স্কুল সার্ভিস বা সাবজেক্টের কোনো, যেমন পিএসসি টিচারের ক্লাস করাচ্ছিলাম আগের দিন, তো এই পিএসসি ওয়ার্ল্ড জিওগ্রাফি নোটটা, ওয়ার্ল্ড জিওগ্রাফি কি পড়িয়েছিলাম রে একটুখানি বল না, ওয়ার্ল্ড জিওগ্রাফি কোনটা পড়িয়েছিলাম রে? ভূমিকম্পের নোটটা দিয়েছি, টপিক ম্যাম ক্লাইমেট পড়িয়েছিলেন, জলবায়ু। ক্লাইমেট। ম্যাম স্বাভাবিক উদ্ভিদটা হয়েছিল, মানে দুটোরই কি, স্বাভাবিক উদ্ভিদ হয়েছে। আচ্ছা স্বাভাবিক উদ্ভিদ আর জলবায়ু দুটোরই কি নোট পাসনি, মানে ওয়ার্ল্ডের? ম্যাম পেয়েছি। তাহলে হ্যাঁ ওই তো পেয়েছিস তো, দিয়ে দিয়েছি। ওই ইদ্রিসকে আর একবার যে বলছো সেই ইদ্রিসকে একবার এসএমএস করে দাও, ওইগুলো দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আর জয়ন্ত যেটা বলছিল যে ওই একটু 2% মতো ডিফারেন্স আছে ডেফিনেশনে, বাট ওই ডিফারেন্স গুলো আমাদের ওই স্কুল সার্ভিস বা পিএসসি টিচারের পরীক্ষা হলে ওগুলো আলাদা করে পড়াতাম, বাট আমাদের জন্য যতটুকু দরকার ওটাতে একই বলতে পারিস, মানে ওই কনসেপ্টটা রেখেই পরীক্ষাতে আসবে। হ্যাঁ, মানে সাবজেক্টের পরীক্ষা হলে তখন এগুলো আরো একটু ডিটেলসে পড়তে হয়, যেমন তখন ওই ব্লক ক্র্যাকিং কিভাবে হয়, ওই তারপরে ধর যেগুলো আমরা বললাম যে ক্ষুদ্রকণা বিসরণ, ওরও ছোট ছোট ডেফিনেশন আছে। আর এই পরীক্ষায় তো যেহেতু আমাদের অত খুঁটিনাটি ডেফিনেশন লাগে না, তাই মোটামুটি সামারিতে জেনে রাখলেই হবে। আচ্ছা, আর কারুর কোনো, হ্যাঁ ম্যাম, আমি পড়ি তো, হ্যাঁ বলো বলো। জিওগ্রাফি তো ওই জন্য। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, না হলে তোমার হ্যাঁ জিজ্ঞাসা করেছো, ভালো করেছো, বুঝতে পেরেছি। আচ্ছা বলো, আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? ঠিক আছে, আমি তাহলে রেকর্ডিংটা বন্ধ করলাম।